আজ তোমাদের ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা বহু বছর পুরনো একটা ঘটনা, ইটালির একটা ঘটনা। তোমাদের মধ্যে অনেকেরই এই ঘটনাটা জানা আছে। কেউ গুগলে, কেউ নিউজ পেপারে, কেউ কখনো টিভির কোনো প্রোগ্রামে হয়তো ব্যাপারটা দেখেছে। আজকে শোনাবো যার ব্যাপারে, সে হচ্ছে একজন মহিলা সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার আমরা আরো দেখেছি, অনেক দেখেছি। তবে এই সিরিয়াল কিলার মানুষকে মেরে ফেলার পরে সেই বডিটাকে নিয়ে অদ্ভুত কিছু কাজকর্ম করতো, যেটা আগে থেকে বলবো না, বললে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। সব শেষে গিয়ে বলছি। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সত্য ঘটনা। 3 অক্টোবর 1940 সাল। ইটালির একটা বাড়িতে রয়েছে একজন মা। মায়ের নাম লিও। লিও নয়, পুরো নাম একটু বড়, কিন্তু যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য শর্ট করে বলছি লিও। তো মা লিও বাড়িতে রয়েছেন। সন্ধেবেলায় 7টার সময় বাইরে থেকে বড় ছেলে আসে। ছেলের নাম গেসিপি। বয়স সেই সময় 19 বছর। ছেলে আসতেই মা তাকে বলে, বাথরুমে যাও, স্নান করো। ছেলে একটু অবাক হয়েছিল যে আমি তো দিনে স্নান করেছি, আবার সন্ধেবেলায় ঠান্ডার মধ্যে স্নান করব কেন। মা রেগে ছেলের দিকে তাকায়, বলে গরম জল আছে বাথটবে, সোজা গিয়ে বাথটবে বসো, জামাটা খুলে যেও। ছেলে যায়, ছেলে জামা খুলে স্নান করতে শুরু করে। মা সেখানে যায়। মা বলে, শুধু জামা নয়, নিচের যেটা পরে আছো প্যান্ট সেটাও খুলে ফেলতে হবে, শরীরে একটাও জামা কাপড় থাকবে না, তুমি স্নান করবে। ছেলে অবাক হয়েছিল কিন্তু বিরোধিতা করেনি। আগেও ছোটবেলায় মা তাকে অনেক স্নান করেছে। ছেলে এসে মা ঠিক যেভাবে বলছে সেইভাবে বাথটবে বসেছিল। তারপরে মা নিজের তৈরি করা সাবান দিয়ে স্নান করায় ছেলেকে। স্নান করাতে করাতে মাঝখানে তিনি চলে যান, গিয়ে বিস্কিট এনে দিয়েছিলেন ছেলেকে খাওয়ার জন্য। ছেলে আবারও অবাক হয়েছিল, বলেছিল যে স্নান করতে করতে বিস্কিট খাবো কেন, স্নান হয়ে গেলে বিস্কিট খেতে পারি। মা বলেছিল, যা বলছি যখন বলছি তখনই সেটা করতে হবে। ছেলে আবারও চুপচাপ বিস্কিটটা খায়। আপনাদের মধ্যে অনেকেরই সন্দেহ হতে পারে যে এরকম আবার হয় নাকি, একজন মা এরকম করছে কি করে একটা 19 বছরের ছেলেকে। অবিশ্বাস হলে গুগলে সার্চ করে দেখতে পারেন। যাই হোক, ঘটনাটা তারপরে হচ্ছে, তারপরে ওই বাড়িতে পুলিশের টিম এসেছিল। পুলিশের টিম এসেছিল ছেলেকে অ্যারেস্ট করতে, কারণ ছেলে খুব ভয়ানক অপরাধ করেছে। এই ব্যাপারটা এখানেই থামিয়ে দিয়ে আরো একটু পিছিয়ে যাব। পিছিয়ে যাব বলতে, লিও যে মা, তার যে পাস্ট সেটা আগে জেনে নেব। কেন এই ঘটনা ঘটছে, তিনি এই রকম বিহেভিয়ার কেন করছিলেন, সেটা জানার জন্য একটু পিছিয়ে যাওয়াটা খুব দরকারি। 1875 সাল। ইটালির একটা ধনী পরিবারে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল। নাম রাখা হয়েছিল এমেলিয়া। সেই সময় ওখানকার যেমন সমাজ ব্যবস্থা, এমেলিয়াকে পড়াশোনা মোটামুটি যতটা দরকার শেখানো হয়, তারপর তাকে সেলাই শেখানো হয়, বেকারির কাজ, কেক তৈরি, কুকিজ তৈরি করা ইত্যাদি শেখানো হয়। যখন তার বয়স হয়েছিল 19 বছর, তখন তার জন্য পাত্র সন্ধান করা শুরু হয়। এমেলিয়া দেখতে ভীষণ সুন্দরী। যারা যারা তাকে দেখতো তারা বলতো, এই রকম সুন্দরী মেয়ে তারা আগে কখনো দেখেনি। এমেলিয়াকে সবার ভীষণ পছন্দ হয়ে যেত। সেই জন্য এমেলিয়া সম্বন্ধ আসছিল ভালো ভালো ধনী পরিবারের সুযোগ্য সন্তানেদের সম্বন্ধ। সব ছেলেদের মধ্যে একজন ছেলেকে বেছে নিয়েছিল এমেলিয়ার বাবা। 21 বছর বয়সী এক ধনী পরিবারের ছেলে। সেও দেখতে ভীষণ সুন্দর। দুই বাড়ির লোকজন বসে কথা বলে একটা বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু বিদেশের সমস্ত দেশগুলির যে কালচার আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা। এইভাবে শুধু কথা বলে বিয়ে ঠিক করে নিলে হয় না,
পাত্র আর পাত্রীর একা দেখা করাটা খুব দরকারি। কিছুক্ষণ তারা কথা বলে পরস্পরকে চিনবে, দেখবে, পছন্দ করবে, এটাই ছিল তখনকার সেই দেশের নিয়ম। সেই অনুসারে একটা ডেট ঠিক হয়। সেই ডেটে এমেলিয়া আর তার যে হবু বর ২১ বছর বয়সী ধনী ছেলেটা, তারা দুজন দেখা করবে এমেলিয়ার বাড়ি থেকে কিছুটা দূরের একটা ক্লাবে। যথারীতি সেই সময়ে এমেলিয়া নিজের এক বান্ধবীকে সঙ্গে নিয়ে সেই ক্লাবে গিয়ে পৌঁছায়। সেখানে এসে পৌঁছেছিল ২১ বছরের সেই যুবক। এমেলিয়া আর সে পরস্পরকে দেখে, সময় কাটায়, ডান্স করে, তাদের দুজনকে দুজনের খুব ভালো লাগে। এবার এমেলিয়া সেই ছেলেটার কাছে বিদায় নিয়ে নিজের বাড়ির পথে আসবে। বান্ধবীকে বলে চলো, কিন্তু বান্ধবী বলে যে ক্লাবে তার আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা আছে, সে যাবে না। এমেলিয়াকে বলে যে তুই একা বাড়ি ফিরে যা। এমেলিয়া একাই বেরিয়ে পড়েছিল সেই ক্লাবটা থেকে। ক্লাব থেকে বাড়ির দূরত্ব খুব বেশি না, মাঝখানে একটা মার্কেট, লোকজন থাকে সেখানে, ভয়ের কিছু নেই। এমেলিয়া সেই মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে নিজের বাড়ির দিকে। সে খেয়াল করে তার পেছনে অনেকক্ষণ থেকে কেউ হাঁটছে। এমেলিয়া আরো একটু চলার গতি বাড়িয়ে দিয়ে জোরে জোরে হাঁটছে। তার পেছনে যে হাঁটছিল সেও কিন্তু জোরে জোরে হাঁটছে। হঠাৎ করে এমেলিয়া যখন ওই মার্কেটটা ক্রস করে একটা নির্জন রাস্তার দিকে গেছে, পেছন থেকে তাকে কেউ জাপটে ধরে। এমেলিয়া ভয় পেয়ে যায়। এমেলিয়া সঙ্গে সঙ্গে তাকে বলে আমার কাছে কিচ্ছু নেই, কোনো টাকা পয়সা নেই, কোনো পার্স নেই, তুমি দেখো, তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও। সে যে পেছন থেকে তাকে ধরেছিল সে এমেলিয়াকে ছাড়ে না। সে ওই রাস্তার ধারে নির্জনে এমেলিয়াকে রেপ করেছিল। তারপরে এমেলিয়া নিজের বাড়ি ফিরে যায়, কিন্তু সে চুপচাপ থেকে যায়, কাউকে কিচ্ছু জানায় না। তারপর থেকেই এমেলিয়ার আর কিছু ভালো লাগছে না, শরীর ভালো নেই, মন ভালো নেই। সে নিজের রুম থেকে বাইরেও বেরোয় না, সারাদিন শুয়ে শুয়ে সময় কাটায়। এবার এমেলিয়ার বাড়ির যে কাজের লোক, সে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি কাজ করতে আসতেন। তিনি কাজ করছেন, এমেলিয়াকে লক্ষ্য করছেন। তার একটু অদ্ভুত লাগে। সে এমেলিয়ার মাকে ডেকে বলে যে এমেলিয়াকে দেখে আমার মনে হচ্ছে যে সে প্রেগনেন্ট। মা অবাক হয়, এমন কি করে হতে পারে। এবার মা এমেলিয়াকে কাছে ডেকে একটু বুঝিয়ে জিজ্ঞেস করে যে কোনো প্রবলেম হয়েছে কিনা, কি অসুবিধা, তুমি এত চুপচাপ আছো কেন। কাজের মেয়ে যে কথা বলছিল সেটাও তিনি জানান। এমেলিয়া এবার ভয় পেয়ে যায়। এমেলিয়ার মা প্রথমে ভাবছিল হয়তো এমেলিয়ার যে হবু বর তার সাথে এমেলিয়ার কোনো ঘনিষ্ঠ সাক্ষাৎ ঘটে থাকবে, যার জন্য হয়তো এই ঘটনা। কিন্তু এমেলিয়া মাকে জানিয়েছিল যে না, রাস্তার ধারে শুয়ে থাকা পাগল গোছের ভবঘুরে যে লোক মাতাল, সে তার সাথে এই দুষ্কর্ম করেছে। এমেলিয়ার মা ঘটনাটা এমেলিয়ার বাবাকে জানায়। বাবার এবার মনে হয় যে না, সে মিথ্যা কথা বলে অন্য কোনো ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে কখনো দেবে না। তিনি সেই ভবঘুরে লোকটাকে ডেকে এনে তার সাথে এমেলিয়ার বিয়ে দিয়েছিলেন জোর করে। এমেলিয়ার ইচ্ছা ছিল না, এমনকি ওই ভবঘুরে লোকটারও ইচ্ছা ছিল না। কিন্তু এমেলিয়ার বাবা তাদের দুজনের বিয়ে দিয়েছিলেন। এমেলিয়াকে সেই ভবঘুরে লোকটার সাথে নিজের বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন। এমেলিয়া খুব দুঃখের সঙ্গে সেই লোকটার সাথে গিয়ে সেই লোকটার ছোট্ট অন্ধকার নোংরা বাড়িতে থাকতে শুরু করে। অনেক লোকজনের সাথে একটা টয়লেট, সেটাই তাকে ইউজ করতে হতো। দিনের পর দিন খুব কষ্টের মধ্যে কাটছিল। এমেলিয়ার এক সন্তান হয়, কন্যা সন্তান। সন্তানের নাম রাখা হয় লিও। লিও মানে প্রথমে যে মায়ের কথা বলেছিলাম, যে নিজের ছেলেকে সাবান দিয়ে নিজে হাতে ১৯ বছরের ছেলেকে স্নান করিয়েছিল, নিশ্চয় মনে আছে, সেই লিও। এতক্ষণ লিওর মায়ের সাথে যে যে ঘটনাগুলো ঘটে গেছিল
সেগুলোই বললাম। এবার লিও যখন জন্মেছে, লিওকে যে লিওর মা খুব ভালোবাসতো এমনটা নয়। কারণ যে কারণে লিওর জন্ম হয়েছে সে ব্যাপারটা কখনোই লিওর মা এমেলিয়ার কাছে খুব সুখের ব্যাপার ছিল না। মনে পড়লেই তার বিরক্ত লাগতো, বেঁচে থাকার ইচ্ছা করত না। যাই হোক, এমেলিয়া নিজের ছোট্ট মেয়ে লিওকে নিয়ে সংসার করছিল সেই ভবঘুরে মাতালের সাথে। এই সঙ্গে আরো একটা কথা বলে রাখি, যখন এমেলিয়ার বয়স ছিল ১৯ বছর, সেই সময় তার ভবঘুরে হাজবেন্ডের বয়স ছিল ৪০ বছর। সে একজন ডিভোর্সি, ৪ ছেলেমেয়ের বাবাও ছিল। এমেলিয়ার কাছে একদম টাকা পয়সা থাকতো না। সে একটু রোজগার করার জন্য এবার কেক তৈরি করা শুরু করে, বেকারিতে কুকিজ বানানো শুরু করে। একদিন যখন তার মেয়ের বয়স মাত্র ২ বছর, সেই সময় তাকে পাড়ার কিছু লোকজন এসে খবর দেয় যে তোমার হাজবেন্ডের পায়ে চোট লেগে গেছে, সে রাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে আছে। এমেলিয়া যায় কিছু লোকজনের সাহায্যে তার হাজবেন্ডকে নিয়ে এসে ঘরে শোয়ায়। তবে সে কোনো চিকিৎসার ব্যবস্থা করেনি, কোনো ডাক্তারের কাছে হাজবেন্ডকে নিয়ে যায়নি, কোনো ডাক্তারকে নিজের বাড়িতেও ডাকেনি। ওইভাবেই অসুস্থ অবস্থায় ফেলে রেখে ধীরে ধীরে একটা সময় ওই ভবঘুরে লোকটা, এমেলিয়ার হাজবেন্ড, সে মারা যায়। এবার এমেলিয়া আর তার মেয়ে দুজন আগের থেকে অনেকটাই ভালো সময় কাটাচ্ছিল। কারণ তাদের যে দুঃখের কারণ সেটা শেষ হয়ে গেছিল। এমেলিয়া কেক তৈরি করে, কুকিজ তৈরি করে, বিক্রি করে, তার থেকে যে উপার্জন হয় তাই থেকে সে নিজের মেয়েকে বড় করছিল। ছোট থেকে মেয়েকে একটা কথাই শেখাচ্ছিল, জীবনটা যদি ঠিক করতে হয় তাহলে এমন কারো সাথে বিয়ে করতে হবে যার কাছে অনেক অনেক টাকা থাকবে। এই কথা শিখিয়ে শিখিয়ে সে মেয়েকে বড় করেছিল। যখন এমেলিয়ার মেয়ে লিও ২১ বছর বয়স, তখন সে নিজের মাকে নিজের বয়ফ্রেন্ডের ব্যাপারে বলে। মা খুশি হয় যে মেয়েকে এতদিন যেভাবে শিখিয়েছিলাম, মেয়ে নিশ্চয় সেই রকমই কোনো বয়ফ্রেন্ডের কথা বলছে। বয়ফ্রেন্ড আসে, বয়ফ্রেন্ডের নাম রাফেল। বয়স ছিল তার ২২ বছর। তবে মা যখন মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কথা বলে জানতে পারে যে বয়ফ্রেন্ডের কাছে অনেক অনেক টাকা নেই, সে একজন কোম্পানিতে ক্লার্ক, তবে খুব ভদ্র মানুষ, ভালো লাগে না এমেলিয়ার। এমেলিয়া মেয়েকে অনেক বোঝায় যে কোনো লাভ নেই, ভালো মানুষ হলে কোনো লাভ নেই টাকা যদি তার কাছে না থাকে। তুমি ভুল মানুষকে খুঁজেছ, তুমি তাকে ত্যাগ করো। কিন্তু কোনোভাবেই লিও কথা শোনে না মায়ের। লিও জামা কাপড় প্যাক করে রাফেলের সঙ্গে চলে যায়, রাফেলের সাথে সংসার করব বলে। মা বলে যে আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক আর থাকবে না। তাও কিন্তু লিও থেমে যায়নি। লিও মাকে ছেড়ে দিয়ে চলে গেছিল নিজের বয়ফ্রেন্ড রাফেলের সাথে। যখন মেয়ে চলে যাচ্ছিল, মা তাকে চিৎকার করে অভিশাপ দিয়েছিল যে আমি ছোট থেকে তোমাকে বড় করেছিলাম, ভেবেছিলাম যে তুমি আমাকে এই দুর্দিন থেকে বের করবে, আমার বয়সকালে তুমি আমার দেখাশোনা করবে, আমাকে ভালোবাসবে। কিন্তু তুমি আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তুমি একটা কথা মনে রেখো, তুমি জীবনে কখনো সুখী হতে পারবে না। যখনই তোমার জীবনে একটু সুখ আসবে, তোমার জীবনে তার থেকে অনেক বড় বড় দুঃখ চলে আসবে। তুমি এইভাবে দুঃখিনী মায়ের দুঃখিনী মেয়েই থেকে যাবে। মা চিৎকার করে এই কথা বললেও মায়ের এই কথাগুলো মেয়েকে আটকাতে পারেনি। ১৯২২ সালে মাকে ছেড়ে রাফেলের সাথে বিয়ে করেছিল লিও। তারা দুজন ঘর সংসার শুরু করেছিল। তাদের এক পুত্র সন্তান হয়েছিল, নাম রাখা হয়েছিল গেসিপি। গেসিপি বড় হচ্ছিল। সেই সময় মানুষজনের একাধিক সন্তান হতো, আমরা সবাই জানি। তারপরে লিও আবারও প্রেগনেন্ট হয়, তার সন্তান মারা যায়। আবারও প্রেগনেন্ট হয়, তার মিসক্যারেজ হয়ে যায়। এইভাবে পরপর ৬ বার লিও সন্তান হারিয়েছিল। লিও এবার কোথাও না কোথাও বিশ্বাস করছিল
যে তার মা যেটা বলেছে একদম ঠিক, সে সুখী হতে পারবে না। সে যখনই একটু সুখী হতে চায় তখনই তার জীবনে খারাপ কোনো ঘটনা ঘটে যায়। ১৯৩০ সালে ইটালিতে বিশাল ভূমিকম্প হয় সেই এরিয়াতে, যেখানে লিও আর রাফেল নিজের ছেলের সাথে থাকতো। এবার তারা ওই জায়গা ছেড়ে চলে যায়, কারণ সবকিছু সেখানকার নষ্ট হয়ে গেছিল। তারা অন্য এক শহরে গিয়ে আবার নতুন করে ঘর বাঁধে, থাকা শুরু করে। নতুন জায়গায় আসার পরে কিন্তু লিওর আরো ২ ছেলে ১ মেয়ে হয়। মোট তার ৪ সন্তান। সবথেকে বড় যে ছেলে গেসিপি। লিও হঠাৎ জানতে পারে যে তার ছেলে গেসিপি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যাওয়ার জন্য ব্যবস্থা করেছে। এই কথাটা শোনার পরে মা আবারও দুঃখ পায়। মা আবার নিজের ছেলেকে বোঝায়। শুধু বোঝায় এমনটা নয়, হাতও তোলে। তাকে বলে কোনোভাবেই ওয়ার্ল্ড ওয়ারে যাওয়া যাবে না, তুমি বাড়িতেই থাকো। কিন্তু ছেলে একদম ঠিক করে ফেলেছিল যে তাকে যেতেই হবে। মা নানা রকম ভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে থামাবার চেষ্টা করছিল। লিওর ব্যাপারে আরো একটা কথা বলে রাখি, লিও যখন নতুন একটা জায়গায় গিয়ে আবার ঘর সংসার শুরু করেছিল, সেইখানে তার গ্রাউন্ড ফ্লোরে একটা হল ছিল। হলে সে একটা বেকারি চালাতো। তার বেকারির বিজনেসটা খুব ভালো চলছিল। সে অনেক রকম বিস্কিট, কুকিজ, কেক তৈরি করত, সাবান তৈরি করত, সেগুলো সে বিক্রি করত। তার হাজবেন্ড আগের মতোই ছোটখাটো কোনো একটা কাজ করত। সে টাকা রোজগারের জন্য লিও খুব চেষ্টা করত। অন্যদিকে লিও ফরচুন টেলার হয়ে গেছিল। ফরচুন টেলার বলতে ভবিষ্যৎ বক্তা। ভবিষ্যৎ বক্তা, তার কাছে লোকজনেরা আসতো, তারা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে জানতে চাইতো। লিও সেগুলো বলতো, কোনো সমস্যা হলে সেগুলোর সমাধান লিও করত। সেই এরিয়াতে লিও খুব ফেমাস হয়ে গেছিল, কারণ সবাই মনে করতো যে যে কোনো রকম সমস্যা লিওর কাছে গেলে লিওর কাছে সেটা সমাধান আছে। কিন্তু একবার ভেবে দেখুন, আশ্চর্যজনকভাবে লিও সবার সমস্যার সমাধান করছে, কিন্তু লিওর জীবনে যে সমস্যা, লিওর ছেলে লিওর কথা শুনছে না, সেটা কিন্তু লিও সমাধান করতে পারছে না। যাই হোক, এটাই ছিল লিওর ব্যবসা, লোকজনের সমস্যার সমাধান করা, তাদের ভবিষ্যৎ বলে দেওয়া। একদিন লিওর কাছে ৫০ বছর বয়সী ফাস্টিনা নামের এক মহিলা আসে। এসে বলে যে আমি সারা জীবন কাউকে প্রেমও করিনি, কারোর সাথে বিয়েও করিনি, এখন আমার বিয়ে করার ইচ্ছা। আমার জীবনের এটাই একটা প্রবলেম, আমি বিয়ে করতে চাইছি, আমি বিয়ে করতে পারছি না। লিওকে বলে যে তোমার ফিস তুমি অবশ্যই পাবে, তো তুমি আমার একটা বিয়ের ব্যবস্থা করো। লিও প্রথমে বলে এই বয়সে তো বিয়ে হওয়া সম্ভব না, কিন্তু তারপরে বলে চলো ঠিক আছে, কিছুদিন পরে আমি তোমাকে ডাকবো, এখন আমি দেখছি কি করা যায়। ৪-৫ দিন পরে মহিলাকে ডাকা হয়। সেই মহিলাকে লিও বলে যে খুশির খবর আছে, ম্যাক্স নামে এক ভদ্রলোক আছে, যে একজন ডিভোর্সি ব্যবসাদার। তো তার সাথে তুমি গিয়ে দেখা করো, আমি তোমার ব্যাপারে কথা বলে রেখেছি, আশা করি সে তোমার সাথে বিয়ে করবে। তো সেই মহিলা লিওর সাথে এসে একটা সন্ধ্যেতে পার্টি করে। পার্টি করে, খাবার দাবার খায়, মদ খায়। দুজনে পার্টি করার পরে সেই মহিলা বিদায় নেয় লিওর কাছ থেকে। কিছুদিন পরে সে যে শহরে চলে গেছিল ম্যাক্সের কাছে, সেখান থেকে একটা চিঠি পাঠায় লিওকে। যে লিও, তুমি আমার জীবন উদ্ধার করে ফেলেছো, খুব ভালো, আমি হাজবেন্ড পেয়ে গেছি, ভালো আছি, হাজবেন্ড খুব ভালোবাসে আমাকে, ভালো ব্যবসা তার, থ্যাঙ্কফুল আমি তোমার কাছে, অনেক থ্যাংক ইউ, তুমি ভালো থেকো। লিও নিজের ওই চিঠিটা আশেপাশের লোকজনেদের সবাইকে দেখায়, সবাইকে ওই ব্যাপারে গল্প করে। লিও আরো একটু ফেমাস হয়ে যায়। তারপর থেকে লোকজন লিওর কাছে আসতেই থাকে। কিছুদিন পরে সোরি নামের এক টিচার, বয়স তার ৩০ বছর, সে আসে। এসে বলে যে আমার হাজবেন্ড ছিল, তার দেখাশোনা করছিলাম, তার জন্য আমি কিছু কাজও করতে পারতাম না, এখন হাজবেন্ড মারা গেছে, এখন আমি ওয়ার্কলেস, আমার কাছে একটাও টাকা নেই, আমি কিভাবে নিজের জীবনটা কাটাবো, প্লিজ যদি আমার একটা কাজের ব্যবস্থা করতে পারো। আবারও লিও বলে যে একটু সময় দাও, ৪-৫ দিন পর তুমি এসো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়।
আবার যখন ওই মহিলা 5 দিন পর আসে, লিও তাকে বলেছিল মিলানের একটা স্কুলে, বিভিন্ন ধনী মানুষজনদের বাচ্চা পড়ে একটা স্কুলে, সেই স্কুলে তোমার জন্য একটা টিচারের ব্যবস্থা করে ফেলেছি, তুমি সেখানে যাও, সেখানে জীবন কাটাও। আবারও সেই মহিলাকে সঙ্গে নিয়ে লিও একটা পার্টি করে। সেই মহিলা লিওকে গিফট দেয়, চলে যাওয়ার আগে বিদায় নিতে আসে, দুজনে মিলে মদ খায়। সেই মহিলার শরীর চলে যায় সেখানে যেখানে তার জন্য চাকরি ঠিক করা হয়েছিল। সেই মিলান শহর থেকে চিঠি লেখে লিওকে, থ্যাংক ইউ করে, খুব ভালো আছি, খুব ভালো চাকরি, খুব ভালো স্যালারি ইত্যাদি। আবারও লিও সেই মহিলার চিঠি আশেপাশের লোকজন, প্রতিবেশী সবাইকে দেখায়। এইভাবে কিন্তু লিও দিন দিন ফেমাস হয়ে যাচ্ছে। কিছুদিন পরে 32 বছর বয়সী ভার্জিনিয়া আসে লিওর কাছে। সে একজন গায়িকা, তবে সেই সময় তার কোনো কাজ নেই। সে লিওকে বলে যে প্লিজ আমার একটা কাজ জোগাড় করে দাও। লিও একটা মিউজিক ক্লাবে ম্যানেজারের কাজ, সিঙ্গারের কাজ নয়, তবে ম্যানেজারের কাজ জোগাড় করে দিয়েছিল সেই ভার্জিনিয়া নামের মহিলাকে, ফ্লোরেন্স নামের শহরে। সেখান থেকেও ভার্জিনিয়া একটা থ্যাঙ্কফুল হওয়ার পরে চিঠি দিয়েছিল, সব ঠিকঠাক চলছিল। তারপরে আসে 1940 সাল। পুলিশ এসে দাঁড়িয়েছিল লিওর গেটে। পুলিশ এসে বলেছিল লিওর ছেলে গেসিপিকে অ্যারেস্ট করতে এসছে। গাড়িতে যখন পুলিশের টিম এসেছিল, গেসিপির মা লিও খুব চিন্তায় পড়ে, জিজ্ঞেস করে যে কেন, কি ব্যাপার, কি হয়েছে। তখন পুলিশের টিম তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় বলেছিল যে আশেপাশের 3জন মহিলা বেশ কিছুকাল ধরে নিখোঁজ হয়েছে। লোকজনেরা বলছিল তারা নাকি বিভিন্ন শহরে কেউ বিয়ে করেছে, কেউ চাকরি পেয়েছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল এরকম কিছুই হয়নি। তারা আসলে এই পৃথিবীতে নেই, তারা নিরুদ্দেশ হয়েছে, কোথাও পাওয়া যাচ্ছে না। তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে খুঁজছে। তারা পুলিশ কমপ্লেন করেছে যে ওই 3জন মহিলার সাথে আপনার এই ফ্যামিলির একটা কানেকশন ছিল, আর আপনার ছেলেকে প্রায় দেখা গেছে তাদের নামে কিছু চিঠি পোস্ট করতে। পোস্টম্যান কিন্তু বলেছে যে আপনার ছেলে পোস্ট অফিসে গিয়ে ওই চিঠিগুলো পোস্ট করে। এই মহিলাদের চিঠি যেগুলো আপনার কাছে আসে, তারা যেখানে রয়েছে সেখান থেকে যে চিঠিগুলো পাঠায়, সেগুলো আসলে আপনাদের ছেলে পোস্ট করে। এবার গেসিপিকে অ্যারেস্ট করে পুলিশ টিম নিয়ে চলে যায়। নেক্সট ডে সকালবেলায় গেসিপির মা লিও পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। পুলিশকে বলে এই পর্যন্ত যে 3জন মহিলা নিখোঁজ হয়েছে তাদেরকে আমি মেরে ফেলেছি, এই ব্যাপারে আমার ছেলে কিচ্ছু জানে না। পুলিশ একটু অবাক হয়, মহিলাকে বসায়, তারপর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু কথা বলে। পুলিশ সেই কথাগুলোর সত্যতা যাচাই করার জন্য তার বাড়িতে, তার বেকারিতে এসেছিল তদন্ত করতে। বেকারিতে এসে দেখা যায় আর যে বেকারি, তার বাড়ির নিচে যে হল যেখানে সেই মহিলা নিজের বেকারি চালাতো, বিস্কিট, কেক ইত্যাদি তৈরি করতো, সাবান তৈরি করতো, সেখানে এসে তদন্ত করে বিশাল আকৃতি গামলা পাওয়া যায়, কিছু যন্ত্রপাতি পাওয়া যায়, যেটা দিয়ে ওই মহিলা ওই জিনিসগুলো তৈরি করত। এবার এই ব্যাপারটার মধ্যে সন্দেহের কি আছে? মহিলা পুলিশকে যেটা জানিয়েছিল সেটা হচ্ছে মহিলার মা এমিলিয়া, যার ঘটনা আমি আগে বলেছি, যে খুব দুঃখের একটা জীবন কাটিয়েছিল, আর তার মেয়ে ছিল এই লিও। লিও যখন বাড়ি ছেড়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে চলে আসছিল, তখন তার মা তাকে অভিশাপ দিয়েছিল। সারা জীবন ধরে লিওর এটাই মনে হতে থাকে যে সেই অভিশাপ কোনোদিন তার পেছন ছাড়েনি। তার জীবনে একটু সুখ আসতে গেলে তার পেছনে আসে অনেক বড় দুঃখ। লিওর মনে হয়েছিল এগুলো সব মায়ের অভিশাপের জন্য হচ্ছে। লিও একজন ফরচুন টেলার ছিল, সে খুব ধার্মিক একজন মহিলা ছিল।
একটা সময় ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ধর্মীয় সভাতে যোগদান করে কিছু বইপত্র পড়ে সে যে নিষ্কর্ষে পৌঁছাতে পেরেছিল সেটা হচ্ছে যে মহিলাদের শরীরের নির্যাস থেকে তৈরি সাবান দিয়ে যদি তার ছেলেকে সে স্নান করায়, একদম ছোটবেলার মতো করে স্নান করায়, তাহলেই একমাত্র ওই ছেলে তার মায়ের অভিশাপ থেকে বেরোতে পারবে, তার জীবন সুখের হবে। সেই জন্য সে পরপর সেই ৩ জন মহিলাকে মেরে ফেলেছিল। তার বাড়িতে তারা এসেছিল কোনো না কোনো প্রবলেম নিয়ে, প্রবলেমগুলো সলভ করার নাম করে তাদেরকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পরে তাদের শরীরটাকে কস্টিক সোডার একটা বড় গামলায় ফুটিয়ে শরীর থেকে একরকম তেল বেরিয়েছিল, সেই তেল থেকে এই মহিলা সাবান তৈরি করেছে। বাকি কিছু অংশ দিয়ে সে খাবার বিস্কিট তৈরি করেছিল, যেটা সে নিজেও খেত, বাড়িতে কোনো অতিথি এলে তাদের খাওয়াতো, নিজের ছেলে মেয়ে বাচ্চাদেরকেও খাওয়াতো। তাহলে নাকি ওই অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসা যাবে। এটা তার একটা মানসিক রোগ বলা যেতে পারে। তো তার ওই যে বেকারি, সেখান থেকে কিন্তু সব রকম প্রমাণ পুলিশ পেয়েছিল। তারপরে জেসিপিকে ছেড়ে দেওয়া হয়, লিওকে অ্যারেস্ট করা হয়। লিওকে ৩ বছর একটা মেন্টাল অ্যাসাইলেমে রাখা হয়েছিল তার চিকিৎসার জন্য। তারপরে তার ৩০ বছরের জেল হয়েছিল। পরবর্তীকালে সে জেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এ ছিল একজন ইতালির সিরিয়াল কিলার, একাধিক মার্ডার করেছিল মহিলাদের। পুলিশের মনে বা আমাদের সবার মনে আরো একটা প্রশ্ন, যে ৩ জন মহিলাকে বিভিন্ন জায়গায় কাজের নাম করে, কখনো বিয়ের নাম করে অন্য শহরে পাঠিয়েছিল লিও, সেই মহিলারা সেই শহরে গিয়ে বসবাস শুরু করার পরে লিওকে কিন্তু চিঠি লিখেছিল, থ্যাঙ্কফুল হয়েছিল, নিজেদের যে সুখী জীবন সেই ব্যাপারটার ব্যাপারে জানিয়েছিল। সেই চিঠিগুলো কিন্তু তাদের আত্মীয় স্বজনদেরকে দেখানো হয়, তাদের যে হ্যান্ডরাইটিং সেটার সাথে মেলানো হয়। দেখা গেছিল হ্যান্ডরাইটিং গুলো কিন্তু সেই মহিলাদেরই ছিল যারা চিঠিগুলো লিওকে লিখছিল। তাহলে এই চিঠিগুলো লিও কোথা থেকে পেল? লিও তখন বলে যে সেই মহিলারা যখন প্রবলেম তাদেরকে জানাতো, প্রবলেমের সলিউশন লিও বের করতো, তারা ওই মহিলার কাছে পার্টি করার জন্য আসতো। আগেই বলেছি, ধার্মিক একজন মহিলা লিও, বিভিন্ন রকম মন্ত্রতন্ত্রে তিনি বিশ্বাস করতেন। শুধু তিনি নয়, তার কাছে নিজেদের প্রবলেম নিয়ে আসা প্রত্যেকটা মহিলাই ওই ধরনেরই ছিলেন। সেই জন্য তারা যখন লিওর কাছে থ্যাংক ইউ বলার জন্য আসতেন, লাস্ট টাইম পার্টি করার জন্য আসতেন, মদ খেতেন, একসাথে সময় কাটাতেন, তখন লিও তাদেরকে বলতো যে মনে করো যে তোমরা সেই নতুন জীবনে, যেরকম জীবন তোমরা চাইছো সেরকম জীবনে সেখানে আছো, এমন সময় কি কি হলে তোমাদের ভালো লাগবে সেই সমস্ত ব্যাপারটা তোমরা চিঠিতে লেখো। যেটা ভবিষ্যতে আমাকে চিঠি হয়তো লিখবে, সেটা তোমরা এখন লেখো, লিখে আমার কাছে রেখে দিয়ে যাও। আমি যখন মেডিটেশন করব তখন কিন্তু তোমাদের লেখা ওই চিঠিগুলো কাজে লাগবে। তোমরা যা যা লিখে দেবে, যা যা সুখের কথা তাতে লিখবে, সেগুলোই হবে পরবর্তীকালে তোমাদের জীবন, কারণ আমি সেগুলো নিয়ে মেডিটেশন করব। অদ্ভুতভাবে সেই মহিলারা সমস্ত কথায় বিশ্বাস করত। লিওর বাড়িতে বসে ভবিষ্যতে তারা কেমন থাকবে সেগুলো নিয়ে চিঠি লিখত, বলতো খুব ভালো আছি, খুব সুখে আছি, অনেক স্যালারি, তুমি খুব ভালো কাজ করেছো, এই সমস্ত লিখে নিজেদের হাতে লিখে নিজেদের সিগনেচার করে লিওর কাছে দিয়ে চলে যেত। লিওর ছেলে কিন্তু এই সমস্ত কিচ্ছু জানতো না, তবে লিও নিজের ছেলেকে ওই চিঠিগুলো দিয়ে
পোস্ট করতে বলতো। তার ছেলে শহরের থেকে বাইরে একটা পোস্ট অফিসে গিয়ে চিঠিগুলোকে পোস্ট করত। ব্যাপারটা কিন্তু সেখানকার পোস্ট অফিসের একজন পোস্টমাস্টার খেয়াল করেছিলেন। তিনিও কিন্তু পুলিশকে বয়ান দিয়েছিলেন। সেই জন্য লিওর ছেলে গেসিপিকে প্রথমে অ্যারেস্ট করা হয়েছিল। পরবর্তীকালে সবটা সবার সামনে এসেছিল, গেসিপিকে ছেড়ে দেওয়া হয়েছিল। গেসিপি আর তার আরো ৩ ভাই বোন পরবর্তীকালে ইটালিরই অন্য অন্য শহরে জীবনযাপন করেছিল, তবে কোথাও গিয়ে তারা নিজেদের মায়ের পরিচয় দেয়নি। লিওর এই ৩খানা মার্ডারের ব্যাপারে সেই সময় পুলিশ জানতে পেরেছিল, যার জন্য তাকে শাস্তিও দেওয়া হয়েছিল। তবে ওই ৩জন মহিলা ছাড়া লিও আরো কারো সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটিয়েও থাকতে পারে, তবে সে ব্যাপারগুলোর কোনো প্রমাণ পুলিশের কাছে ছিল না। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবার চেষ্টা করুন।